আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আসলে ব্যাডলি সিক, তো এই অসুস্থতার মধ্যেও আমার সেরাটা দেওয়ার আমি চেষ্টা করব। আমি এখানে স্ক্রিন শেয়ার করছি। আমরা আশা করি আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন। আমরা আজকে যেই অধ্যায়টি আলোচনা করব, টাইটেল অফ দ্য লেকচার, দ্য অডিট রেসপন্সিবিলিটিস অ্যান্ড অবজেক্টিভ, অর্থাৎ নিরীক্ষার দায়িত্বসমূহ এবং উদ্দেশ্যসমূহ। লেকচার নাম্বার 6, দ্য অডিট রেসপন্সিবিলিটি অ্যান্ড অবজেক্টিভ, চ্যাপ্টার 5। আমরা অধ্যায় 5 সম্পর্কে আজকে বিস্তারিত জানব। টপিকস টু বি ডিসকাসড হিয়ার, যেই কন্টেন্টগুলো আজকে আমরা আলোচনা করব সেগুলো এখানে দেওয়া হয়েছে। ফার্স্টে আমরা জানব অবজেক্টিভস অফ কন্ডাক্টিং অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটিং করার জন্য কোন কোন উদ্দেশ্যগুলো থাকতে হবে, কোন উদ্দেশ্য একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কে অডিটিং করা হয়। তো সেটা আসলে বেসিক্যালি অডিটর কি করতে হবে, যেমন ফার্স্টেই বলেছে প্রাইমারি অবজেক্টিভস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ডারি অবজেক্টিভস। প্রাইমারি অবজেক্টিভস বা মুখ্য উদ্দেশ্য কি বলেছে এখানে, এক্সপ্রেশন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণী বা হিসাব সম্পর্কিত যে ডকুমেন্টগুলো প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে, এই আর্থিক বিবরণীগুলোর সত্যতা যথার্থতা সম্পর্কে একটা নিরপেক্ষ স্বাধীন মতামত দিবে। কে দিবে? অডিটর দিবে। ঠিক আছে, কেন দিবে স্বাধীন মতামত, নিরপেক্ষ মতামত? কারণ একটা প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকেই ফুটে ওঠে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সম্পর্কে যদি যথাযথ অপিনিয়ন বা রিপোর্ট বা মতামত দেওয়া না হয়, তাহলে প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র কিন্তু ফুটে উঠবে না। যে কারণে একটা ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ অপিনিয়ন অডিটরের জন্য দেওয়াটা অত্যন্ত জরুরি। দেন বলেছে সেকেন্ডারি অবজেক্টিভস, গৌণ উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্যের প্রথমটাই বলেছে ডিটেকশন অফ এরর্স, অর্থাৎ কোনো ভুল ত্রুটি যদি থেকে যায় তাহলে সেই ভুল ত্রুটি উদ্ঘাটন করতে হবে। যখন প্রতিষ্ঠানে লেনদেন সংগঠিত হয়, এই লেনদেন কে যখন পোস্টিং করা হয়, এই লেনদেন হিসাব কার্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেই ভুল কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও হবে। তো অডিটরকে কিন্তু এই ভুলগুলো আইডেন্টিফাই করে প্রিভেনশনের ব্যবস্থা নিতে হয়। দেন ডিটেকশন অফ ফ্রড। ফ্রড মানে হচ্ছে জালিয়াতি বা জুয়াচুরি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইচ্ছাকৃতভাবে কর্মকর্তাদের দ্বারা কোনো যদি জালিয়াতি সংঘটিত হয় সেটাকে আমরা ফ্রড বলবো। তো এই ফ্রড কিন্তু ডিটেক্ট করে প্রিভেনশন করতে হয় অডিটরকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফ্রড, যেমন পণ্য আত্মসাতের ফ্রড হতে পারে বা হিসাব কারচুপির মতো কোনো জালিয়াতি সংঘটিত হতে পারে। দেন প্রিভেনশন অফ এরর অ্যান্ড ফ্রড। আমরা যে এরর এবং ফ্রড সম্পর্কে আলোচনা করলাম, এই এরর এবং ফ্রড ডিটেক্ট করে তা প্রিভেনশন করতে হবে অডিটরকে। ফাইনালি ইভালুয়েশন অফ ইফেক্টিভনেস অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা কতটুকু সেটা ইভালুয়েট করাও সেকেন্ডারি অবজেক্টিভসের একটা উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্যের মধ্যে পড়ে। তো এই হচ্ছে আমাদের অবজেক্টিভস অফ কন্ডাক্টিং অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। Then classification of errors and way to detect errors.
ফার্স্টে আমরা জেনে নিই আসলে এরর কি, ভুল ত্রুটি কি। হিসাব সংরক্ষকের দ্বারা যখন লেনদেন সম্পর্কিত কোনো ভুল হয়ে থাকে তখন সেটাকে আমরা এরর বা ভুল ত্রুটি বলতে পারি। Errors are the misstatement of transaction by bookkeeper. ঠিক আছে? তো এররের এখানে বিভিন্ন ক্লাসিফিকেশন, মূলত এরর দুই ধরনের, একটা হচ্ছে ক্লারিক্যাল এরর আর একটা হচ্ছে এরর্স অফ প্রিন্সিপাল। ক্লারিক্যাল এরর হচ্ছে করণিক ভুল বা লেখার ভুল, আর এরর্স অফ প্রিন্সিপাল হচ্ছে নীতিগত কোনো ভুল যদি হয়ে থাকে। ফার্স্টে আমরা জানবো ক্লারিক্যাল এরর সম্পর্কে। লেখার ভুল বা করণিক ভুল অর্থাৎ প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষক বা কর্মকর্তাদের কোনো অসাবধানতার কারণে, অবহেলা বা অযত্নের কারণে যখন কোনো ভুল ত্রুটি দেখা দিবে হিসাব কার্যে, ঠিক আছে, তখন সেটাকে আমরা মূলত বলতে পারি ক্লারিক্যাল এরর। এটা আবার তিন ধরনের, একটা হচ্ছে এরর্স অফ অমিশন, এরর্স অফ কমিশন অ্যান্ড কম্পেনসেটিং এরর। আচ্ছা, আমরা জেনে নেই এরর্স অফ অমিশন অর্থাৎ বাদ দেওয়ার ভুল বা বর্জনের ভুল, অর্থাৎ এমন কোনো লেনদেন হয়েছে যেটা কোনোভাবেই অর্থাৎ লিপিবদ্ধ করা হয়নি, বাদ দেওয়া হয়ে গেছে। তো এই ধরনের এররকে আমরা বলবো এরর্স অফ অমিশন। যেমন ধরো 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে, এটা একটা লেনদেন, তো এই লেনদেন লিপিবদ্ধ করা হয় নাই, সেক্ষেত্রে এটাকে আমরা এরর্স অফ অমিশন বলতে পারি, মানে পুরোটাই লিপিবদ্ধ করা হয় নাই। যদিও এই ধরনের ভুলের কারণে রেওয়া মিলে যাবে, রেওয়া মিলে এই ধরনের ভুল সাধারণত ধরা পড়ে না। দেন এরর্স অফ কমিশন অর্থাৎ লেখার ভুল, অর্থাৎ টাকার অঙ্ক লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে সেটাকে বলা হয় এরর্স অফ কমিশন। যেমন আমি যদি বলি 5,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে এটা একটা লেনদেন বা ট্রানজাকশন। এখন 5,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু লেখা হয়েছে 500 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, বা 50,000 টাকার পণ্য বিক্রি করে, যে টাকার অঙ্ক কম বা বেশি যে লেখা হইলো এই জন্য যে ভুলটা দেখা দিবে সেটাকে আমরা বলবো এরর্স অফ কমিশন। দেন কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর কি? আসলে পরিপূরক ভুল, অর্থাৎ একটি ভুল যখন অন্য আরেকটি ভুলের মাধ্যমে পূরণ হয়ে যায় তখন সেটাকে আমরা বলতে পারি কম্পেনসেটিং এরর বা পরিপূরক ভুল। যেমন এরকম হতে পারে যে একজনের হিসাবে ডেবিট দিকে 5,000 টাকা বেশি লেখা হয়েছে, তো আরেকটা হিসাবে দেখা যেতে পারে ক্রেডিট দিকে আবার 5,000 টাকা বেশি লেখা হয়েছে, তাহলে এটাকে আমরা কম্পেনসেটিং এরর বলতে পারি। আবার অথবা এরকম হতে পারে একটি হিসাবে 5,000 টাকা কম লেখা হয়েছে, একইভাবে আরেকটি হিসাবে 5,000 টাকা, মানে আরেকটি হিসাবে ক্রেডিট দিকে 5,000 টাকা কম লেখা হয়েছে, তাহলে একটি হিসাবে ডেবিট দিকে 5,000 টাকা কম লেখা হলো, আরেকটি হিসাবের ক্রেডিট দিকে 5,000 টাকা কম লেখা হইলো, তাহলে একটা ভুল আরেকটা ভুলের মাধ্যমে পূরণ হয়ে যাচ্ছে এখানে, এটাকে আমরা বলছি কম্পেনসেটিং এরর। আরেকটা হচ্ছে এরর্স অফ প্রিন্সিপাল বা নীতিগত ভুল। এটার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জ্ঞানের অভাবে, দক্ষতার অভাবে, নৈপুণ্যের অভাবে যে ভুল ত্রুটি দেখা দিবে সেটাকে আমরা বলবো এরর্স অফ প্রিন্সিপাল। সাধারণত এটা ইচ্ছাকৃত হতে পারে, আবার অনিচ্ছাকৃত হতে পারে। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এরর। এখন এই এররগুলো ডিটেক্ট করা, আইডেন্টিফাই করা কিন্তু অনেক কঠিন কাজ, কারণ রেওয়া মিলে সাধারণত এই ধরনের ভুল ধরা পড়ে না। তাহলে অডিটর যারা আছে তারা সূক্ষ্মভাবে, সতর্কতার সাথে, সাবধানতার সাথে এবং নৈপুণ্যের সাথে যখন হিসাব কার্যগুলো নিরীক্ষণ করবে তখন কিন্তু তারা এই ভুলগুলো চাইলেই ধরতে পারবে এবং সমাধানের বা প্রিভেনশনের পথেও তারা আসতে পারবে। তো ডিয়ার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এরর সম্পর্কে জেনেছো, এটা তোমরা অনেক আগেও অনেকে পড়েছো, আমরা আবার নতুন করে জানলাম এবং এটা সমাধান সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিলাম। দেন ফ্রড, টাইপস অফ ফ্রড অর মিনস অফ ফ্রড। ফার্স্টে আমরা জেনে নিই ফ্রড সম্পর্কে। একটা প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে হিসাব কার্যগুলো দেখানো হয়
তো এই হিসাব কার্যের মধ্যে যদি কোনো ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দেখানো হয় সেটাকে আমরা ফ্রড বলবো। ফ্রডের বাংলা হচ্ছে জালিয়াতি বা প্রতারণা বা জুয়াচুরি। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল ব্যাখ্যা প্রদর্শন করা হয় সেটাকে আমরা বলতে পারি ফ্রড। Fraud is defined as the intentional misrepresentation of financial statement. Okay, তো এখানে কিছু ক্যাটাগরি দেখানো হয়েছে, দেখো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ অর্থাৎ নগদ অর্থের আত্মসাৎ, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস অ্যান্ড ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্ট। আমরা এগুলো একটু সম্পর্কে জেনে নেই। যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, সাধারণত যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো রয়েছে এই ছোট প্রতিষ্ঠানগুলোর যে হিসাব কার্য হয়ে থাকে, এই হিসাব কার্য কিন্তু মালিকের পক্ষে তদারকি করা, সুপারভাইজ করা কিন্তু সহজ, খুব একটা কঠিন না। কিন্তু যেগুলো লার্জ স্কেল অর্গানাইজেশন, বড় প্রতিষ্ঠান, সেগুলোর হিসাব কার্য সংরক্ষণ করা কিন্তু অনেক কঠিন। যে জন্য দেখা যায় যে প্রতিষ্ঠানের ক্যাশ ডিপার্টমেন্ট, নগদ ডিপার্টমেন্ট নামে এক ধরনের ডিপার্টমেন্ট তৈরি করা হয় এবং এই ডিপার্টমেন্টে অনেক কর্মকর্তারা, হিসাব রক্ষকরা কাজ করে থাকে। এখন কোন কর্মকর্তা বা ডিসঅনেস্ট কোন হিসাব রক্ষক অর্থ আত্মসাতের জন্য যদি কোনো হিসাবের কারচুপি দেখায়, ঠিক আছে, তাহলে যেই ধরনের জালিয়াতি তৈরি হবে সেটাকে আমরা বলতে পারি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ। অর্থাৎ ক্যাশ ডিপার্টমেন্টের অসৎ কোনো কর্মকর্তার কারণে অর্থ আত্মসাতের জন্য যে জালিয়াতি করা হচ্ছে সেটাই হচ্ছে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ। Then dear শিক্ষার্থীবৃন্দ, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস অর্থাৎ পণ্য আত্মসাৎ করা, ঠিক আছে। অসৎ ডিসঅনেস্ট এমপ্লয়িজ কিন্তু থাকে যারা পণ্য আত্মসাৎ করে থাকে প্রতিষ্ঠানের, তো এটা কিন্তু তারা ইচ্ছাকৃতভাবেই করে এবং এই ধরনের জালিয়াতিকে আমরা বলে থাকব পণ্য আত্মসাৎ বা দ্রব্য আত্মসাৎ বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস। এটাও কিন্তু সাধারণত বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডসটা বেশি হয়ে থাকে এবং দেখা যায় যে যেই ধরনের পণ্যগুলো ছোট ছোট পণ্য সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা বেশি সংঘটিত হয়, এই ধরনের জালিয়াতি। দেন ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস অর্থাৎ হিসাবের কারচুপি, হিসাবের বিভিন্ন ধরনের কারচুপি বা জালিয়াতি দেখিয়ে অনেক সময় লাভ ক্ষতিতে টাকার অঙ্ক কখনো কম কখনো বেশি দেখানো হয়। হ্যাঁ, তো এটা কিন্তু এক ধরনের জালিয়াতি। তো এই যে হিসাবের কারচুপি দেখিয়ে টাকার অঙ্ক কখনো কম কখনো বেশি দেখিয়ে লাভ ক্ষতির একটা হেরফের করা হচ্ছে, এটাকে আমরা বলবো ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস। এই হচ্ছে আমাদের বেসিক্যালি তিন ধরনের ফ্রড আমরা জানতে পারলাম। দেন এখানে বলা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এরর অ্যান্ড ফ্রড, অর্থাৎ এই যে ভুল ত্রুটি এবং জালিয়াতি সম্পর্কে জানলাম, এই ভুল ত্রুটি এবং জালিয়াতির পার্থক্যগুলো কি কি সেটা আমরা জানবো এবং এটা অবশ্যই আপনারা স্টাডি করবেন। যে এরর সম্পর্কে আমরা কি জানলাম, যে ভুল ত্রুটি যেটা অনিচ্ছাকৃতভাবে সাধারণত হয়ে থাকে, আর হচ্ছে ট্রানজেকশন বা লেনদেন সম্পর্কিত যে ভুলগুলো হয়ে থাকে সেটাকে আমরা এরর বলছি। আর ফ্রড কোনটাকে বলছি, যেটা প্রতিষ্ঠানের কর্মকর্তারা মানে অসৎ কর্মকর্তাদের ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন ইচ্ছাকৃতভাবে কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হয় সেটাকে আমরা ফ্রড বলছি। Then concept of taming and leading. অলরেডি আমরা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ সম্পর্কে কিন্তু জানলাম, অর্থাৎ নগদ অর্থের আত্মসাৎ। এই যে নগদ অর্থের আত্মসাৎ, এটাকে আমরা টিমিং অ্যান্ড লেডিং বলে থাকবো, ঠিক আছে। অর্থাৎ আপনার এরকম হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের যে ক্যাশ ডিপার্টমেন্টের ডিসঅনেস্ট এমপ্লয়ি রয়েছে, অসৎ যে কর্মকর্তা থাকতেই পারে, তো অসৎ এই কর্মকর্তার মাধ্যমে যখন বিভিন্ন ধরনের কারচুপি দেখিয়ে নগদ অর্থের আত্মসাৎ করা হবে, তো এই ধরনের জালিয়াতি বা ফ্রডকে আমরা টিমিং অ্যান্ড লেডিং বলে থাকবো। আপনারা অবশ্যই পড়বেন। Teaming and lading is a technique of misappropriation of cash by dishonest employees in an organization. 1 মার্কের কোশ্চেনের জন্য আসে প্রায়।
দেন স্টেপস টু ডেভেলপ অডিট অবজেক্টিভস, অর্থাৎ আমরা যে অডিটের বা নিরীক্ষার যে উদ্দেশ্য সম্পর্কে বলছি, এই নিরীক্ষার উদ্দেশ্য ডেভেলপ করার জন্য স্টেপগুলো কি কি। যেমন ফার্স্টেই বলেছে যে আন্ডারস্ট্যান্ড দ্য অবজেক্টিভস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর দ্য অডিট, অর্থাৎ নিরীক্ষা সম্পর্কিত যে দায়িত্ব এবং উদ্দেশ্য রয়েছে তা কিন্তু বুঝতে হবে, জানতে হবে। একজন নিরীক্ষককে তার নিরীক্ষা সম্পর্কিত দায়িত্ব সম্পর্কে এবং কেন এই নিরীক্ষা কার্য করা হচ্ছে সেই উদ্দেশ্য সম্পর্কে কিন্তু অবশ্যই তার অবগত থাকতে হবে। দেন কি করা হবে, ডিভাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন সাইকেলস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীকে কতগুলো চক্রে ভাগ করা হবে। জেনারেলি 5টা চক্রে ভাগ করা হয়, আমরা একটু পরে এই চক্রগুলো দেখব। তো 5টা অর্থাৎ একাধিক চক্রে ভাগ করে, আলাদা আলাদা চক্রে, ছোট ছোট চক্রে ভাগ করে প্রত্যেকটা স্টেটমেন্ট সম্পর্কে আলাদা একটা ডিসিশন নেওয়া হয়ে থাকে। এতে করে অডিট অবজেক্টিভস এফিশিয়েন্টলি ফুলফিল করা যায়। দেন যেটা বলেছে নো ম্যানেজমেন্ট অ্যাসারশনস অ্যাবাউট অ্যাকাউন্ট, অর্থাৎ হিসাব সম্পর্কে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে হিসাব কার্য হয়েছে এই হিসাব সম্পর্কে ব্যবস্থাপনার ব্যাখ্যা কিন্তু জানতে হবে। ব্যবস্থাপনার দৃঢ় উক্তি বা ঘোষণা সম্পর্কে কিন্তু জানতে হয় অডিটরকে। এটা কিন্তু হিসাব বিজ্ঞানের নীতিমালারই একটা অংশ। অর্থাৎ একটা অ্যাকাউন্ট, একটা হিসাব নিরীক্ষণ যখন করা হবে, প্রতিষ্ঠানের যখন কোনো হিসাব কার্য করা হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে, সেটা কিন্তু অবশ্যই হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুসরণ করেই কিন্তু করা হয়। ঠিক আছে, তো এই সম্পর্কিত জ্ঞান ম্যানেজমেন্টের কতটুকু রয়েছে সে সম্পর্কে তার ব্যাখ্যা কিন্তু অবশ্যই অডিটরকে নিতে হবে। Then no general audit objectives for classes of transaction and account, অর্থাৎ কিছু শ্রেণীর লেনদেন এবং হিসাব থাকবে, তার সাধারণ যে অডিট অবজেক্টিভস সেটাও কিন্তু অডিটরকে জানতে হয়। যেমন সাধারণ লেনদেন সংক্রান্ত নিরীক্ষা উদ্দেশ্য, আবার সাধারণ হিসাবের যে সংক্রান্ত উদ্দেশ্য। অর্থাৎ দুই ধরনের জেনারেল উদ্দেশ্য, একটা হচ্ছে সাধারণ লেনদেন সংক্রান্ত উদ্দেশ্য, আরেকটা হচ্ছে সাধারণ জের সংক্রান্ত উদ্দেশ্য কিন্তু অডিটরকে জানতে হবে। Then no specific audit objective for classes of transaction and account, অর্থাৎ কিছু শ্রেণীর লেনদেন এবং হিসাব এর সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। সেই সুনির্দিষ্ট উদ্দেশ্য যদি থাকে সেটা সম্পর্কেও কিন্তু অডিটরকে জানতে হয়। এই হচ্ছে several steps to develop audit objectives. দেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো অডিট রেসপন্সিবিলিটিস সম্পর্কে। ফার্স্টে যেটা বলা হয়েছে যে টু প্ল্যান ফর কন্ডাক্টিং দ্য অডিট, কথাটার মানে আসলে কি আমরা জানতে পাচ্ছি যে যখন একজন অডিটর যখন অডিটিং বা নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করবে তখন কিন্তু তার একটা প্ল্যান করা উচিত, একটা পরিকল্পনা তৈরি করা উচিত। সাধারণত আমরা জানি যে একটা কাজ করার জন্য তার জন্য কিন্তু পরিকল্পনার প্রয়োজন হয়। একটা প্ল্যানিং কিন্তু থাকলে প্রত্যেকটা কাজ কিভাবে সম্পন্ন করা উচিত এবং সেই সাথে কিন্তু তদারকিও করা যায়। তো অডিটরকেও যখন সে অডিটিং কার্যক্রম সম্পন্ন করবে তখন কিন্তু তাকে একটা প্ল্যান সেট আপ করতে হবে। তো এটাই হচ্ছে টু প্ল্যান ফর কন্ডাক্টিং দ্য অডিট। দেন ফাইন্ড আউট ম্যাটেরিয়াল এরর্স অ্যান্ড ফল্ট, মানে হচ্ছে বস্তুগত যেই ভুল এবং জালিয়াতি রয়েছে সেগুলো অবশ্যই ফাইন্ড আউট করতে হবে অডিটরকে। আমরা অলরেডি ম্যাটেরিয়াল এরর্স গুলো জানলাম, যে ট্রানজাকশন রিলেটেড যে এরর্স, ঠিক আছে, এবং ফ্রড সম্পর্কে আমরা জেনেছি যে নগদ অর্থ আত্মসাৎ, পণ্য আত্মসাৎ, হিসাবের কারচুপি, বিভিন্ন ধরনের ফ্রড সম্পর্কে জানলাম। তো এই এরর আর ফ্রড কিন্তু ফাইন্ড আউট করতে হবে। দেন রিজনেবল অ্যাসিউরেন্স, একটা যৌক্তিক নিশ্চয়তা, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নির্ভুলতা যথার্থতা সম্পর্কে কিন্তু অডিটর কোনো গ্যারান্টেটর নয়।
তবে গ্যারান্টেটর না হলেও যে এটা কতটুকু নির্ভুল, কতটুকু এটার উপর নির্ভর করা যায়, এটা সম্পর্কে কিন্তু একটা যৌক্তিক নিশ্চয়তা অডিটর দিতে পারে। দেন পারফর্মিং ডিউটিস উইথ প্রফেশনাল স্কেপটিসিজম। কথাটার মানে হচ্ছে যে অডিটর যখন তার দায়িত্ব পালন করবে, এই দায়িত্ব অবশ্যই প্রফেশনাল স্কেপটিসিজমের দেখাতে হবে। তার মানে প্রফেশনাল নৈপুণ্য দেখাতে হবে, পেশাগত দক্ষতা তাকে দেখাতে হবে, তার স্কিল এখানে অবশ্যই প্রদর্শন করতে হবে, সততা প্রদর্শন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সে তার নৈপুণ্য এবং দক্ষতার মাধ্যমে অডিটিং অ্যাক্টিভিটিস প্লে করতে হবে। আদারওয়াইজ সে যে অপিনিয়ন বা অডিট রিপোর্ট পেশ করবে সেটাতে কিন্তু কোনো ভুল দেখা দিতে পারে বা প্রতিষ্ঠান সম্পর্কে প্রকৃত চিত্র কিন্তু তুলে নাও আসতে পারে, ফুটে নাও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু অডিটর দায়ী থাকবে। আমরা যেমন প্রিভিয়াস ক্লাসে অডিট লায়াবিলিটি সম্পর্কে বিস্তারিত কিন্তু জেনেছি যে অডিটরের কিন্তু লায়াবিলিটি থাকে, তারা কিন্তু বিভিন্ন পক্ষের প্রতি দায়বদ্ধ। তো এখানে প্রফেশনাল কেয়ার খুবই ইম্পর্টেন্ট ফর অডিটর টু প্লে দ্য অডিট অ্যাক্টিভিটিস। দেন বলেছে ডিসকভারিং ইললিগ্যাল অ্যাক্ট, অর্থাৎ অবৈধ যেই কাজ রয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি সেখানে দেখানো হতে পারে, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা হিসাব কার্য সম্পর্কিত কোনো অবৈধ কাজ থাকতে পারে, সেটা অবশ্যই তাকে ডিটেক্ট করতে হবে। ঠিক আছে, দেন বলেছে যে ডিটেক্ট ইফেক্ট ইললিগ্যাল অ্যাক্ট, মানে হচ্ছে যে কিছু ইললিগ্যাল অ্যাক্ট যেটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীকে সরাসরি প্রভাবিত করতে পারে, তো সেটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে অডিটরকে। ঠিক আছে, যেমন হতে পারে যে প্রতিষ্ঠান হয়তো যে আয়কর অধ্যাদেশ রয়েছে সেই আয়কর অধ্যাদেশ অনুসরণ না করেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে, তো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রতি কিন্তু একটা প্রভাব পড়তে পারে, নেগেটিভলি কোনো প্রভাব পড়তে পারে, সেটা অবশ্যই ডিটেক্ট করে সলিউশনে আসতে হবে। দেন ডিটেক্ট ইনডিরেক্ট ইফেক্ট ইলিগেল অ্যাক্ট, অর্থাৎ কিছু অবৈধ অ্যাক্ট বা ইলিগেল অ্যাক্ট থাকবে যেটার সরাসরি হয়তো প্রভাবিত করবে না, কিন্তু প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে প্রভাবিত যেভাবেও করবে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে বা প্রতিষ্ঠানের যে ব্যবসায়িক কার্যক্রম, এই ব্যবসায়িক কার্যক্রমের কারণে পরিবেশের কোনো যদি ক্ষতি হয়, ঠিক আছে, তো এই পরিবেশের ক্ষতি হওয়ার কারণে কিন্তু এক ধরনের ইনডিরেক্ট ইফেক্ট কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে পড়বে, তো সেটাও কিন্তু ডিটেক্ট করতে হবে। তো অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হয় যে তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য পরিবেশগত কোনো ক্ষতি যাতে না হয়। দেন কমিউনিকেটিং উইথ ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনার সাথে তাদের কন্ট্যাক্ট করতে হবে, ব্যবস্থাপনার যারা এমপ্লয়ি রয়েছে তাদের সাথে সার্ভে করতে হবে, কনসাল্ট, বিভিন্ন প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এতে করে তার কিন্তু নিরীক্ষা কাজ ইজিলি সম্পন্ন করার জন্য অনেক তথ্য আসবে, আরো সহায়ক হবে বিষয়টা তার জন্য। দেন আইডেন্টিফাই ম্যাটেরিয়াল অ্যান্ড ইমম্যাটেরিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ বস্তুগত কোনো মিস স্টেটমেন্ট যদি থাকে বা অবস্তুগত কোনো মিস স্টেটমেন্ট, ভুল ব্যাখ্যা থাকলে সেটা কিন্তু আইডেন্টিফাই করবে। দেন প্রিপারেশন অ্যান্ড সাবমিশন অফ অডিট রিপোর্ট, অর্থাৎ সবকিছু ওকে হলে সমস্ত ডকুমেন্ট, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যদি সে অডিট রিপোর্ট প্রিপেয়ার করবে এবং সাবমিট করবে। এ হচ্ছে অডিটরের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে আমরা জানলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে যেটা বলেছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাইকেল, আমরা একটু আগে কিন্তু জেনেছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাইকেল, যে অডিট অবজেক্টিভ ডেভেলপ করার জন্য সেখানে আমরা বলেছি যে 5টা সাইকেল, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে 5টা চক্রে ভাগ করা হয়ে থাকে। 5 cycles of financial statement are presented below.
পাঁচটা চক্রের কথা বলছে, যেমন বলছে সেলস এন্ড কালেকশন সাইকেল। সেলস এন্ড কালেকশন সাইকেল অর্থাৎ বিক্রয় এবং আদায় সম্পর্কিত যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলো এই চক্রে দেখানো হবে। দেন বলেছে অ্যাকুইজিশন এন্ড পেমেন্ট সাইকেল অর্থাৎ অর্জন এবং পরিশোধ সংক্রান্ত যে লেনদেনগুলো সংঘটিত হবে সেগুলো এই চক্রে দেখানো হবে। দেন পেরোল অ্যান্ড পার্সোনেল সাইকেল অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছে, ওয়ার্কার রয়েছে, তাদেরকে যে মজুরি এবং বেতন পরিশোধ করা হবে, এই বেতন মজুরি সম্পর্কিত যে লেনদেন হবে সেটা এই অংশে দেখানো হবে। দেন ইনভেন্টরি অ্যান্ড ওয়্যারহাউজিং সাইকেল অর্থাৎ মজুদ পণ্য এবং গুদামজাতকরণ সম্পর্কিত যে লেনদেন হবে সেগুলো এখানে দেখানো হবে। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ সম্পর্কিত বিভিন্ন তথ্য এই চক্রে দেখানো হবে। দেন ক্যাপিটাল অ্যাকুইজিশন অ্যান্ড রিপেমেন্ট সাইকেল অর্থাৎ মূলধন অর্জন এবং পুনঃপরিশোধ সম্পর্কিত কোনো লেনদেন যদি থাকে সেগুলো এই চক্রে দেখানো হবে। এ হচ্ছে পাঁচটা চক্র, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে পাঁচটা আলাদা আলাদা চক্রে ভাগ করা হবে যাতে ইজিলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। Then management assertions, management assertions অর্থাৎ ব্যবস্থাপনার ব্যাখ্যাসমূহ বা ব্যবস্থাপনার দৃঢ় উক্তি বা ঘোষণাসমূহ। ওকে, এই কথাটার মানে কি, আমি আগের কন্টেন্টও একটু বলেছি যে একটা প্রতিষ্ঠানের যেই বিবরণী তৈরি করা হবে, আর্থিক বিবরণী তৈরি করা হবে, হিসাব কার্য তৈরি করা হবে, এই আর্থিক বিবরণী হিসাব কার্য সম্পর্কে এক ধরনের দৃঢ় উক্তি দিতে হয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে, অর্থাৎ ঘোষণা দিতে হয়, ব্যাখ্যা দিতে হয়, যেটাকে আমরা কি ম্যানেজমেন্ট অ্যাসারশনস বলতে পারি। ঠিক আছে, যেমন এখানে বেশ কিছু ম্যানেজমেন্ট অ্যাসারশন সম্পর্কে বলা হয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেই। যে ম্যানেজমেন্ট অ্যাসারশনস অ্যাবাউট এক্সিস্টেন্স অর অকারেন্স অর্থাৎ অস্তিত্ব সম্পর্কে বা কোনো ঘটনা সম্পর্কে ব্যবস্থাপনার দৃঢ় উক্তি। এখন অস্তিত্ব কি, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে অ্যাসেট দেখানো হবে, লায়াবিলিটি দেখানো হবে, সেটার অস্তিত্ব আদৌ কতটুকু, ঠিক আছে, সেটা আর সম্পর্কে কিন্তু দৃঢ় উক্তি দিবে কে, ব্যবস্থাপনা। দেন কি বলা হচ্ছে, অ্যাসারশনস অ্যাবাউট কমপ্লিটনেস অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সকল হিসাবগুলো সংরক্ষণ, সকল হিসাবগুলো দেখানো হয়েছে কিনা, সকল ধরনের লেনদেন অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেই সম্পর্কে যে দৃঢ় উক্তি বা ঘোষণা দিবে ব্যবস্থাপনা, সেটাকে আমরা বলতে পারি অ্যাসারশনস অ্যাবাউট কমপ্লিটনেস। দেন অ্যাসারশনস অ্যাবাউট ভ্যালুয়েশন অর অ্যালোকেশন, এই কথাটার অর্থ হচ্ছে যে প্রতিষ্ঠানের যে দায় সম্পদ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে দায় সম্পদ দেখানো হয়েছে অর্থাৎ সেটা ঠিক মতো দেখানো হয়েছে কিনা সেই সম্পর্কে যে দৃঢ় উক্তি প্রদর্শন করবে ম্যানেজমেন্ট, সেটাকে আমরা বলবো অ্যাসারশনস অ্যাবাউট ভ্যালুয়েশন অর অ্যালোকেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের যেই অ্যাসেট, প্রতিষ্ঠানের লায়াবিলিটি, তারপর যে এক্সপেন্স খরচগুলো হয়ে থাকবে, যে ইনকামগুলো হয়ে থাকবে, এগুলো ঠিক মতো দেখানো হয়েছে কিনা সেটাকে আমরা অ্যালোকেশন বলছি, অ্যাসারশনস অ্যাবাউট অ্যালোকেশন। দেন বলেছে যে অ্যাসারশনস অ্যাবাউট রাইট অ্যান্ড অব্লিগেশন অর্থাৎ প্রতিষ্ঠানের আর যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে সম্পদ, এই সম্পদের মালিকানা সত্ত্ব কিন্তু প্রতিষ্ঠানের থাকতে হবে এবং যে দায় রয়েছে সেই দায় পরিশোধ করার জন্য সে কিন্তু দায়ী, অর্থাৎ তাকে দায় পরিশোধ করতে হবে। তাহলে প্রতিষ্ঠানের সম্পদের মালিকানা সত্ত্ব নিয়ে এবং দায় পরিশোধ নিয়ে যে দৃঢ় উক্তি দিবে ব্যবস্থাপনা, সেটাকে আমরা বলবো অ্যাসারশনস অ্যাবাউট রাইট অ্যান্ড অব্লিগেশনস। দেন বলা হচ্ছে অ্যাসারশনস অ্যাবাউট প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সবকিছু ঠিকমতো উপস্থাপন করা হয়েছে কিনা, যেটা লং টার্ম লায়াবিলিটি, শর্ট টার্ম লায়াবিলিটি অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়, স্বল্পমেয়াদী দায়, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা দফা ঠিকমতো উপস্থাপন করা হয়েছে কিনা, প্রকাশ করা হয়েছে কিনা, এই সম্পর্কিত যেই ব্যাখ্যা ব্যবস্থাপনা দিবে সেটাকে আমরা বলবো অ্যাসারশনস অ্যাবাউট প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার।
তাহলে স্যার আমরা কি জানলাম যে ম্যানেজমেন্ট অ্যাসারশনস অ্যাবাউট এক্সিস্টেন্স, অর্থাৎ যে অ্যাসেট যে লায়াবিলিটি তার অস্তিত্ব সম্পর্কে ব্যাখ্যা প্রদান করবে, দেন অ্যাবাউট কমপ্লিটনেস সকল হিসাবগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটা সম্পর্কে ব্যাখ্যা দিবে, দেন অ্যালোকেশন হচ্ছে যে অ্যাসেট বা লায়াবিলিটি বা যে ইনকাম স্টেটমেন্টের যে হিসাব সমূহ সেগুলা ঠিকমতো টাকার অঙ্ক লেখা হয়েছে কিনা, অ্যালোকেট করা হয়েছে কিনা সেই সম্পর্কিত ব্যাখ্যা দেওয়া হবে। তারপর সম্পদের মালিকানা সত্ত্ব, তারপর দায় পরিশোধ সম্পর্কে এখানে দৃঢ় উক্তি দেওয়া হবে। এন্ড ফাইনালি যে প্রত্যেকটা দফা ঠিকমতো উপস্থাপন করা হয়েছে কিনা, স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, এই বিষয়গুলো ঠিকমতো উপস্থাপন করা হয়েছে না সেই বিষয়ে দৃঢ় উক্তি দিবে ব্যবস্থাপনা। এই হচ্ছে আমাদের 5 রকম ম্যানেজমেন্ট অ্যাসারশনস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন বলা হচ্ছে ট্রানজ্যাকশন রিলেটেড অবজেক্টিভস, অর্থাৎ লেনদেন সম্পর্কিত অডিট অবজেক্টিভ। তো লেনদেন সম্পর্কিত অডিট অবজেক্টিভ মুখ্য উদ্দেশ্য দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভস আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস। জেনারেল অবজেক্টিভস বা সাধারণ উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই, যেখানে বেশ কিছু অবজেক্টিভ দেখানো হয়েছে। ফার্স্টে হচ্ছে জাস্টিফাই এক্সিস্টেন্স, অর্থাৎ আমরা একটু আগে যে বললাম যে সম্পদের কথা বলা হচ্ছে বা যে লেনদেনের কথা বলা হচ্ছে, এই লেনদেন আদৌ সংঘটিত হয়েছে কিনা, ঠিক আছে, এই লেনদেন আদৌ সংঘটিত হয়েছে কিনা সেটার অস্তিত্ব এখানে নিরূপণ করা হবে। দেন অ্যাকিউরেসি জাস্টিফিকেশন, অর্থাৎ যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে এই লেনদেনগুলোর টাকার পরিমাণ ঠিকভাবে লেখা হয়েছে কিনা সেগুলো এখানে নিরূপণ করা হবে। দেন জাস্টিফাই কমপ্লিটনেস, অর্থাৎ লেনদেনগুলোর যে লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধকরণ করা হবে, জাবেদায় সঠিকভাবে লিপিবদ্ধকরণ করা হয়েছে কিনা, সকল লেনদেন অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা কিন্তু অবশ্যই জাস্টিফাই করতে হবে। সরি, দেন বলেছে যে জাস্টিফাই ক্লাসিফিকেশন, শ্রেণী বিন্যাসকরণ, অর্থাৎ আমরা যে লেনদেন কথা বলছি যে প্রতিষ্ঠানের বিভিন্ন লেনদেন সংগঠিত হবে, এই লেনদেনের শ্রেণী বিন্যাসটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই জাস্টিফাই করা হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের যখন কোনো ধরো নগদ বিক্রয় হয়েছে সেটা কিন্তু ধারে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, সেটা কিন্তু নগদ বিক্রয়ের মধ্যেই অন্তর্ভুক্ত করতে হবে। টাইমিং জাস্টিফিকেশন, অর্থাৎ লেনদেনগুলো সঠিক টাইমে লিপিবদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। দেন জাস্টিফাই পোস্টিং অ্যান্ড সামারাইজেশন, লেনদেন থেকে জাবেদা, জাবেদা থেকে খতিয়ান, ঠিক আছে, রয়ামিল, এগুলা এফিশিয়েন্টলি পারফেক্টলি করা হয়েছে কিনা সেটাও কিন্তু জেনারেল অবজেক্টিভস এর মধ্যেই পড়ে। দেন স্পেসিফিক অবজেক্টিভস, অর্থাৎ কিছু নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, যেমন হতে পারে প্রতিষ্ঠান কোনো কিছু নির্দিষ্ট কোনো লেনদেন নিয়ে বা কিছু লেনদেন নিয়ে যদি স্পেসিফিক কোনো উদ্দেশ্যের জন্য এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাহলে সেটাকে আমরা বলতে পারি স্পেসিফিক অবজেক্টিভস। অর্থাৎ ধরো প্রতিষ্ঠান এরকম যদি চায় যে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো হয়েছে, ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোকে আলাদা করে তারা পরীক্ষা নিরীক্ষা করবে, ঠিক আছে, কোনো স্পেসিফিক অবজেক্টিভস এর জন্য। এই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনস রিলেটেড অডিট অবজেক্টিভস। দেন বলেছে ব্যালেন্স রিলেটেড অডিট অবজেক্টিভস, অনেকটা ট্রানজ্যাকশন রিলেটেড এর মতোই, ঠিক আছে, সরি, যে ব্যালেন্স রিলেটেড অডিট অবজেক্টিভস এটাও দুই রকম, জেনারেল অবজেক্টিভস, স্পেসিফিক অবজেক্টিভস। অর্থাৎ আমরা যে ব্যালেন্স শিট বা আর্থিক বিবরণীর কথা বলছি সেই আর্থিক বিবরণী সম্পর্কিত অডিট অবজেক্টিভস এর কথাই এখানে বলছে। যেমন ফার্স্টে জেনারেল অবজেক্টিভস এ বলছে জাস্টিফাই এক্সিস্টেন্স, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে সম্পদ দায় দেখানো হয়েছে সেটার আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা সেটা কিন্তু জাস্টিফাই করা হবে। দেন জাস্টিফাই কমপ্লিটনেস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সকল হিসাব কার্যগুলো দেখানো হয়েছে কিনা সেটা এখানে দেখানো হবে। দেন অ্যাকিউরেসি জাস্টিফিকেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর প্রত্যেকটা হিসাবের বা দফার টাকার অঙ্ক ঠিকভাবে লেখা হয়েছে কিনা সেটাও কিন্তু বিবেচনায় আসবে। জাস্টিফাই ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসকরণ, ঠিক আছে, যেমন আমরা আগে বলেছিলাম
এখানেও বলছি যে ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসটাও কিন্তু দেখা হবে, যেটা লং টার্ম লায়াবিলিটি সেটা লং টার্ম লায়াবিলিটির মধ্যে দেখানো হয়েছে কিনা, বা স্বল্পমেয়াদী দায় যেটা সেটা স্বল্পমেয়াদী দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, বা যেটা ফিক্সড অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। জাস্টিফাই কাট অফ, অর্থাৎ নির্দিষ্ট সময়ে টাইমিং অনুযায়ী এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হবে। দেন বলা হচ্ছে জাস্টিফাই রিলায়েবল ভ্যালু, অর্থাৎ আদায়যোগ্য মূল্য যাচাই, আদায়যোগ্য মূল্য যাচাই করা হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে প্রাপ্য হিসাব দেখানো হয়, এই প্রাপ্য হিসাব দেখে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে কিন্তু দেখাতে হবে, তাহলে কিন্তু আদায়যোগ্য মূল্য যাচাই হবে। দেন রাইটস এন্ড অব্লিগেশন, সেটা অলরেডি আমরা বলেছি, সম্পদের মালিকানা সত্ত্ব এবং দায় সম্পর্কে কিন্তু স্পষ্ট একটা অবস্থান থাকবে প্রতিষ্ঠানের, ঠিক আছে। দেন প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার জাস্টিফিকেশন, প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা দফা, অর্থাৎ এক্সপেন্স, ইনকাম, তারপর হচ্ছে অ্যাসেট, দেন লায়াবিলিটি, প্রত্যেকটা ঠিকমতো উপস্থাপন করতে হবে, প্রকাশ করতে হবে। আর হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো একটা নির্দিষ্ট দফা নিয়ে যদি আলাদা করে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটাকে আমরা স্পেসিফিক অবজেক্টিভস বলতে পারি। যেমন শুধু অ্যাসেট নিয়ে বা ব্যালেন্স শিটের সম্পদ বা অ্যাসেটের অংশ নিয়ে শুধুমাত্র যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেন ফেজেস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট, আচ্ছা আমাদের সময় কি আছে? ফেজেস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটিং এর কতগুলো ধাপ, যেমন এখানে বলা হয়েছে যে প্ল্যান অ্যান্ড ডিজাইন অফ অ্যান অডিটিং করার জন্য একটা প্ল্যানিং করে ডিজাইন করতে হবে, নকশা তৈরি করতে হবে। দেন অবটেনিং নলেজ অ্যাবাউট ক্লায়েন্টস বিজনেস, এখানে আসলে আমি হাত মুভ করতে পারি না, হাতের প্রবলেম, আমার সিকনেস। অবটেনিং নলেজ অফ দ্য ক্লায়েন্টস বিজনেস, এটার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের যে ব্যবসায় রয়েছে বা ক্লায়েন্টস বিজনেস সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে, অডিটরকে ধারণা নিতে হবে, বিভিন্ন নথিপত্র, ডকুমেন্ট এবং প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সাথে কথা বলেও কিন্তু এই নলেজ বা জ্ঞান কিন্তু অর্জন করা যায়। দেন আন্ডারস্ট্যান্ডিং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড অ্যাসেসিং কন্ট্রোল রিস্ক, অর্থাৎ প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা সম্পর্কে কিন্তু ধারণা নিতে হবে, এবং এই সম্পর্কিত যেই ঝুঁকি থাকবে, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমেও যদি কোনো প্রকার ভুল ত্রুটি সংশোধন করা না যায় প্রতিষ্ঠানের জন্য, তাহলে কিন্তু সেটা কন্ট্রোল রিস্ক, সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। টেস্ট অফ কন্ট্রোল অ্যান্ড সাবস্ট্যান্টিভ টেস্ট, অর্থাৎ প্রতিষ্ঠানের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা এটার কার্যকারিতা, বাস্তব কার্যকারিতা কতটুকু সেটাও কিন্তু জাস্টিফাই করা হবে। পারফর্মিং অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অ্যান্ড টেস্ট অফ ডিটেলস অফ ব্যালেন্স, অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর পারফর্ম করতে হবে, যেমন প্রিভিয়াস কোনো ডেটার সাথে বর্তমান বছরের ডেটার তুলনা করা যেতে পারে, পূর্ববর্তী বছরের প্রফিটের সাথে বর্তমান বছরের প্রফিটের তুলনা করেও কিন্তু বিভিন্ন সিদ্ধান্তে কিন্তু আসা যায়। তো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর কিন্তু মূলত দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয়, যেমন আমরা অনুপাত বিশ্লেষণ সম্পর্কে জানি, যেখানে সেলস এবং প্রফিটের মধ্যে যদি কোনো রিলেশন দেখানো হয়, ঠিক আছে। যেমন কমপ্লিট দ্য অডিট অ্যান্ড ইস্যু অ্যান অডিট রিপোর্ট, তারপরে অডিট রিপোর্ট কমপ্লিট করা হবে এবং অডিট কমপ্লিট করা হবে, অডিটিং কার্যক্রম এবং রিপোর্ট প্রদান করা হবে। এ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট ফেজেস, ধাপগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা অডিট অবজেক্টিভস এবং দায়িত্বসমূহ সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বাসায় স্টাডি করবেন। আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।